হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখতে দেখতে ভেক্টরের 7 নাম্বার লেকচারে চলে আসছি। আমরা বেশ কিছু দূর পড়া আগায় আসছি। লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম, আমরা নদী নৌকার কনসেপ্ট দেখছিলাম এবং 5টা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি। আজকে আমরা যেটা করব, আজকের লেকচারে, এই লেকচারে 7 নাম্বার লেকচারে আমরা নদী নৌকার আরো কিছু প্রবলেম দেখব, দেখে নদী নৌকার একদম ঝামেলা শেষ করে দেব। ঠিক আছে? তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আজকের প্রথম যে প্রবলেমটা, এটা হলো প্রবলেম নাম্বার 6। এই প্রবলেমটা খেয়াল করো, সমস্যাটা কি আমাদের। এখানে একটা নদী দেওয়া আছে, যে নদীর প্রস্থ 31 কিলোমিটার। এই নদীতে স্রোতের বেগ 9 কিলোমিটার পার আওয়ার। এখন উদ্দীপকে কি বলছে, একই বেগে দুটি নৌকার একটা এবি বরাবর যাত্রা করে এসি বরাবর পৌঁছায় এবং অপরটি এসি বরাবর যাত্রা করে এডি বরাবর পৌঁছায়। তো আমি চিত্রে যদি দেখি, প্রথম নৌকাটা রওনা দিছে এবি বরাবর, পৌঁছাইছে এসি বরাবর, আর দ্বিতীয় নৌকাটা রওনা দিছে এসি বরাবর আর পৌঁছাইছে এডি বরাবর। এখন কথা হলো, আমরা নদী নৌকার কনসেপ্টটা যদি এখানে খাটাই, একটু থিঙ্ক করো যে প্রথম নৌকাটা যেটা এবি বরাবর রওনা দিয়ে এসি বরাবর পৌঁছাইছে, এটা কি ন্যূনতম দূরত্বের কনসেপ্টে পড়ে যায় না? কারণ ন্যূনতম দূরত্বের কনসেপ্ট কি, একটু বাঁকা ভাবে রওনা দিবে কিন্তু পৌঁছাবে একদম স্ট্রেইট। সো ড্যাম শিওর এটা আমরা যে এটা হলো ন্যূনতম দূরত্বের কনসেপ্ট। এরপরে দ্বিতীয় নৌকাটা দেখো, এসি বরাবর রওনা দিয়ে এডি বরাবর পৌঁছেছে। তো এটা কিন্তু পড়ে যায় ন্যূনতম সময়ের কনসেপ্টে, কারণ দ্বিতীয় নৌকাটা রওনা দিছে স্ট্রেট, পৌঁছাইছে বাঁকা ভাবে, এটা কিন্তু ন্যূনতম সময়ের কনসেপ্ট। তাহলে আমরা ধরতে পারছি নিশ্চয়ই যে এখানে যে ইন্ডিভিজুয়াল নৌকা দুটো নিয়ে কথা বলা আছে, তার প্রথমটা ন্যূনতম দূরত্বের কনসেপ্ট মানে, আর দ্বিতীয়টা ন্যূনতম সময়ের কনসেপ্ট মানে। আচ্ছা, তো আমরা এবার একটু সলিউশনে যাই। প্রথম কোশ্চেনটা, নৌকা দুটির অভিন্ন বেগের মান কত? সো নৌকা দুটির অভিন্ন বেগ মানে হলো দুইটা নৌকারই বেগের মান সমান। সো আমরা যে কোনো একটা নৌকার বেগের মান যদি বের করতে পারি, সেটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আসো আমরা এবার সলিউশনে যাব। 1 নম্বরের সলিউশন, 1 নম্বরের সলভ। আমরা যেটা করতে পারি, 1 নম্বরে আমরা প্রথম নৌকাটা নিয়ে চিন্তা করতে পারি। আমি আবারও বলতেছি, যেহেতু বলছে নৌকা দুইটার অভিন্ন বেগের মান, দ্যাট মিনস দুইটা নৌকার বেগের মান সমান, তাহলে যে কোনো একটা নৌকার বেগের মান বের করলেই সেটা কিন্তু দুইটা নৌকারই বেগের মান বের হয়ে যাবে। এই জন্য আমরা কাজ করব শুধুমাত্র প্রথম নৌকা নিয়ে। তো সলভে আমরা লিখি যে প্রথম নৌকার ক্ষেত্রে, প্রথম নৌকার ক্ষেত্রে চিত্রটা যদি আমরা একটু দেখি, তাহলে চিত্রটা এরকম হবে। এটা নদী, নদীতে আমাদের স্রোতের বেগ, যেটাকে আমরা কিউ হিসেবে মেজার করি, এটা দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। প্রথম নৌকাটা এ বিন্দু থেকে একটু বাঁকা ভাবে বি বিন্দু বরাবর রওনা দিছে আর পৌঁছাইছে একদম স্ট্রেইট সি বিন্দুতে গিয়ে। এবার এখানে আরো যা যা বলা আছে, এই অ্যাঙ্গেলটার মান দিয়ে দিছে 30 ডিগ্রি। আর আমরা নিশ্চয়ই ন্যূনতম দূরত্বের কনসেপ্টে জানি যে যে বেগে পৌঁছায় বা যে বরাবর পৌঁছায়, সে লব্ধি বেগটা স্রোতের বেগের সাথে কত কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি। সো এখানে থিটা হলো 90 ডিগ্রি। আরো কি কোনো ডাটা দেওয়া আছে? আর কোনো ডাটা দেওয়া নেই। তাহলে এইবার আমরা যেটা কাজ করব, আমরা পাই না, আগে লিখে আমরা ধরি আলফাটা বের করে নেই। আমরা আগে ধরি স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ ইকুয়াল আলফা। এখানে নৌকার বেগ বলতে যে বেগে নৌকাটা রওনা দিছে সেই বেগটাই হলো নৌকার বেগ পি। আচ্ছা, তো এখন আমরা ধরে নিলাম কি, এই যে স্রোতের বেগ কিউ আর এই যে নৌকার বেগ পি, তাদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আলফা বলতে এই পুরো কোণটা বোঝানো হচ্ছে। এখন এই পুরো কোণটা কিন্তু আমি খুব সুন্দরভাবে বের করতে পারি। থিটার সাথে আমি যদি 30 ডিগ্রি যোগ করে দিই, তাহলে কিন্তু আলফার মানটা বের হয়ে যায়। তো আমরা তাহলে লিখতে পারি, সুতরাং আলফা ইকুয়াল থিটা প্লাস 30 ডিগ্রি।
আর এখানে থিটার মান কত 90 ডিগ্রি। সো নেক্সট থিটার মানটা বসাই দেই 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। সো আমাদের আলফার মান কিন্তু আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। আলফার মান নিয়ে আমাদের নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই, আলফার মান ডান। আচ্ছা এখন আসো আমরা সর্বনিম্ন দূরত্বের কনসেপ্টে যদি আমরা লব্ধি বেগের দিক নির্ণয়ের সূত্রটা ঘটাই, সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি বেগের দিক নির্ণয়ের সূত্র ঘটাই, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা পাই সামান্তরিক সূত্র অনুসারে থিটা ইকুয়াল tan ইনভার্স, এখানে থিটাটা কার সাথে? স্রোতের সাথে। স্রোত নিচে সিঙ্গেল, পি এর সাইন আলফা উপরে প্লাস পি এর কজ আলফা নিচে। এইরকম টাইপের সলিউশন আমরা বহুবার করছি। তো এইখানে তোমাকে বারবার ভেঙে ভেঙে বলার কিছু নাই, আমি জাস্ট সলিউশনটা করতে থাকি, তোমরা ধূপধাপ তুলে নাও। বামে চলে থিটার মান হলো 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি। সো tan ইনভার্স যখন বামে চলে আসবে tan 90 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত 1/0, রাইট সাইডে p sin আলফা বাই q প্লাস p cos আলফা। আমরা যদি আড়াআড়ি গুণন করি তাহলে q প্লাস p cos আলফা ইকুয়াল 0। এর পরের লাইনে যদি আমরা p এর মানটা বের করতে চাই, সো p এর মান হলো -q বাই cos আলফা। q রাইট সাইডে চলে গেলে -q, p cos আলফা থেকে শুধু p চাইলে cos আলফা দ্বারা ভাগ হয়ে যাবে। এবার ক্যালকুলেটর ইউজ করো, ঝামেলা শেষ। q এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, স্রোতের মান কত 9 কিলোমিটার পার আওয়ার। সো হলো উপরে -9 ভাগ আলফার মান আমরা বের করছি 120 ডিগ্রি, সো cos 120। আলটিমেটলি এখান থেকে আমাদের রেজাল্ট আসবে হলো 18 কিলোমিটার পার আওয়ার। এটাই হলো আমার নৌকা দুটির ভিন্ন বেগের মান। সো আমরা এখানে লিখে দিতে পারি যা নৌকা দুটির অভিন্ন বেগের মান। ফাইন, এক নাম্বার শেষ। এক নাম্বার শেষ, তুলে নাও তোমরা, ধূপধাপ তুলে নাও, এক নাম্বারটা শেষ। সো 2 নম্বরে যাব এবার। দুই নম্বর কোশ্চেন থেকে, 2 নম্বর কোশ্চেনটা বলছে যে কোনটি আগে অপর পারে পৌঁছাবে। 1 নম্বর শেষ, এবার আসো 2 নম্বরে। কোনটি আগে অপর পারে পৌঁছাবে, মানে যে নৌকার টাইম কম লাগবে সেটা আগে অপর পারে পৌঁছাবে, আর যেটা টাইম বেশি লাগবে সেটা পরে অপর পারে পৌঁছাবে। সিম্পল সেন্স। তাহলে আমরা এখানে কি করব? টাইম বের করব, দেখব কার টাইম বেশি লাগতেছে কার টাইম কম লাগতেছে। সো 2 নম্বরের সলিউশন যদি করি আমরা এবার যেটা করব, এখানে যেহেতু দুইটা নৌকার কেস, আমরা নৌকা দুইটার কেসকে একটু সেপারেটলি চিত্র আঁকাই। সেপারেট চিত্র আঁকাইলে বুঝতে সুবিধা হবে। প্রথম নৌকার যদি চিত্র আঁকাই, প্রথম নৌকা, সে প্রথম নৌকাটার ক্ষেত্রে ঘটনা এরকম, এই দিক বরাবর স্রোত ছিল আমার কিউ, যেটা 9 কিলোমিটার পার আওয়ার। এটা বিন্দু এ, এ বিন্দু থেকে নৌকাটা রওনা দিছিল বাঁকা ভাবে বি বিন্দু বরাবর। কত বেগে, সেই বেগের মানটাও আমরা 1 নম্বরে বের করছি 18 কিলোমিটার পার আওয়ার। আর এই প্রথম নৌকাটা বাঁকা ভাবে রওনা দিয়ে পৌঁছেছে সোজা ভাবে, মানে স্ট্রেট সি বিন্দুতে। নদীর প্রস্থ দিয়ে দিছে আমাদের ডি ইকুয়াল 31 কিলোমিটার, প্রস্থকে ডি দিয়ে প্রকাশ করা হয়। আর এইখানে আলফা এর মানটা কিন্তু আমরা 1 নম্বরের সলিউশনে বের করছিলাম 120 ডিগ্রি। এবার আমরা টাইম বের করব। আমরা কি জানি যে নৌকা যেভাবে নদী পার হোক না কেন, টাইম বের করার সূত্র কিন্তু একটাই, সেটা কি? টি ইকুয়াল ডি বাই পি সাইন আলফা। সেটা আমরা লিখব যে আমরা জানি, বা এখানে লিখবো আমরা পাই
আমরা পাই T1 ইকুয়াল, যেহেতু প্রথম নৌকা নিয়ে কথা বলা হচ্ছে এই জন্য নাম দিলাম T1, T1 ইকুয়াল ডি বাই পি সাইন আলফা। মানগুলো যদি বসাই দিই, নদীর প্রস্থ ডি আছে 31 কিলোমিটার বাই নৌকার আদিবেগ পি 18 কিলোমিটার পার আওয়ার, তার সাথে গুণন হবে সাইন 120 ডিগ্রি। তো এইখান থেকে কিন্তু আমাদের সময়টা চলে আসবে ঘন্টায়। কিসে চলে আসবে? ঘন্টায়। একটু আমরা ক্যালকুলেশন করি, 31 ভাগ 18 ইন্টু সাইন 120, এটা আসবে 1.988, 1.988 এত আওয়ার। প্রথম নৌকার কাহিনী শেষ। এবার আসো দ্বিতীয় নৌকার ঘটনায়। দ্বিতীয় নৌকা, উদ্দীপক অনুযায়ী আমরা চিত্র আঁকাবো। উদ্দীপকে আমাদের বলছে কি, নদী এটা অ্যাজ ইউজুয়ালি নদীতে স্রোতের বেগ কিউ দেওয়া আছে 9 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় নৌকাটা রওনা দিছে স্ট্রেট এ সি বরাবর, আর পৌঁছাইছে বাঁকা ভাবে এ ডি বরাবর। নদীর প্রস্থ যা ছিল তাই আছে, কারণ ম্যাথ করার সময় নিশ্চয়ই নদী ভাঙ্গন হচ্ছে না। এখানে ম্যাথ করার সময় নিশ্চয়ই নদী ভাঙ্গন হচ্ছে না। আমরা আসলে কুড়িগ্রামের মানুষ, তো নদী ভাঙ্গন আমাদের জন্য খুব ভীতিকর একটা পরিস্থিতি। যাই হোক, এখানে ভয় পাওয়ার কারণ নেই। ম্যাথ করতে যতটুকু সময় লাগতেছে, আপাতত নদী ভাঙ্গন হচ্ছে না, তার মধ্যে এখন বর্ষাকাল না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখানে স্রোতের বেগ 9 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ 31 কিলোমিটার, আর দ্বিতীয় নৌকাটা রওনা দিছিল স্ট্রেট এসি বরাবর, পৌঁছেছে বাঁকাভাবে। আর যেহেতু এই নৌকাটা স্ট্রেট রওনা দিছে, তাহলে নৌকার আদিবেগ পি, যেটা আমরা 1 নম্বরে বের করছি 18 কিলোমিটার পার আওয়ার, এই পি এর সাথে এখন কিউ এর কোণ আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা কাজ করি, প্রথম চিত্রে যেহেতু পি আর কিউ এর মধ্যবর্তী কোণটাকে বলছে আলফা, এটাকে দেয় আলফা ড্যাশ। এই তো। এবার আসো, সেম জিনিস, টাইম বের করার একটাই সূত্র, সেই সূত্রটা খাটাই। আমরা পাই T2 ইকুয়াল ডি বাই পি সাইন আলফা ড্যাশ। নদীর প্রস্থ দুই ক্ষেত্রেই সেম, এজন্য ডি ডি আছে। দুইটা নৌকারই বেগের মান সেম, এজন্য পি পি আছে, শুধু চেঞ্জ হয়েছে আলফাটা। এখানে আলফা ছিল 120 ডিগ্রি, এখানে আলফা ড্যাশ কত? 90 ডিগ্রি। এখন আমরা মানগুলো বসাই দেব। উপরে হলো 31 কিলোমিটার, নিচে পি এর মান 18 কিলোমিটার পার আওয়ার, তার সাথে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হলো 1। তাহলে আমরা দেখি এখান থেকে কত আসে। 31 ভাগ 18, এটা আসবে হলো 1.72, 1.72 আওয়ার। তাহলে খেয়াল করো তো, T1 এর মান বের হয়েছে 1.988, T2 এর মান বের হলো 1.72। কোন মানটা কম? T2 এর মানটা কম, T1 এর মানটা বেশি। তো যার মান কম, যার সময় কম লাগতেছে, সে আগে অপর পারে গিয়ে পৌঁছাবে। তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি হবে? যেহেতু T2 লেস দেন T1, সুতরাং দ্বিতীয় নৌকাটি আগে পৌঁছাবে। সুতরাং দ্বিতীয় নৌকাটি আগে পৌঁছাবে। আচ্ছা, মামলা ডিসমিস। এই হলো আমার প্রথম কোশ্চেনটা, সলিউশন। তাহলে আশা করি নদী নৌকার আজকের যে প্রথম প্রবলেমটা, প্রবলেম নাম্বার 6, এইটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা চলে আসছে। আমাদের দুইটা কোশ্চেনের সলিউশন শেষ। ঠিক আছে, তোমরা তুলতে থাকো জিনিসটা, আর একবার একটু মাথায় নিয়ে ভাবতে থাকো। আমরা এবার যাব হইলো আজকের 2 নাম্বার প্রবলেম, প্রবলেম নাম্বার 7। এই প্রবলেমটা একটা খুব মজার প্রবলেম। প্রবলেমটা কি বলছে? ন্যূনতম পথে নদী পার হতে
স্রোত থাকলে যে সময় লাগে ন্যূনতম পথে, মানে এটা হলো ন্যূনতম দূরত্বের কনসেপ্ট, 1 নাম্বার কনসেপ্টটা। স্রোত থাকলে যে সময় লাগে, স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে। পি এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, দ্যাট মিন্স নৌকার আদিবেগটা দেওয়া আছে, কিউ এর মানটা বের করতে বলছে, স্রোতের বেগটা বের করতে বলছে। আমরা এটার সলিউশনে যাই। কথা হলো যেটা, এখানে কিন্তু ন্যূনতম পথের কথা বলা আছে, ওই ন্যূনতম পথেই একবার স্রোত থাকলে কি ঘটনা ঘটবে সেটার হিসাব করতে হবে, আর একবার স্রোত না থাকলে কি ঘটনা ঘটবে সেটার হিসাব করতে হবে। কেমন? আমরা একটু দুইটা চিত্র আঁকি। একবার আমরা চিত্রটা দেখব স্রোত থাকলে কি হবে তার চিত্র, আর একবার আমরা চিত্রটা দেখব স্রোত না থাকলে কি হবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আসো, এটা আমাদের নদীটা, এই দিক বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে। যেহেতু আমার ন্যূনতম পথে পৌঁছাইতে হবে আর নদীতে স্রোত আছে, তাহলে আমার রওনা দিতে হবে কিভাবে, একটু বেঁকে। তখন স্রোত আমাকে ধাক্কা দিয়ে পৌঁছায় দিবে কিভাবে, একদম সোজা। ঠিক আছে, এটা হলো স্রোত থাকার কাহিনী। সেক্ষেত্রে নৌকা যে বেগে রওনা দিবে সেই বেগের মান পি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন এখানে আমরা থিটার মানটা কত জানি, 90 ডিগ্রি, কিন্তু আলফার মানটা কিন্তু আমরা জানি না। গেল, এটা গেল হলো প্রথম চিত্রের কাহিনী। এবার দ্বিতীয় চিত্রে আসো, স্রোত না থাকলে। দেখো বাবা, স্রোত যখন নাই তখন তো আমার বাঁকা ভাবে রওনা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন? কারণ স্রোত না থাকলে তো কেউ আমাকে ধাক্কা দিচ্ছে না, সো আমি একদম স্ট্রেট রওনা দিব, আমি স্ট্রেট দিয়ে পৌঁছাবো। এখানে আমাকে ধাক্কা দিয়ে কেউ কিন্তু বাঁকায় দিচ্ছে না, রাইট? এজন্য স্রোত না থাকলে আমরা কি কাহিনী খেলবো, এই দিক বরাবর স্রোতের বেগ কেউ আছে, ভালো কথা, কিন্তু নৌকার এখানে কোনো ভেজাল নাই, নৌকা একদম স্ট্রেট রওনা দিয়ে স্ট্রেটই পৌঁছাবে। এইটা হলো নৌকার আদিবেগ পি। পি হলো এখানে 2 মিটার পার সেকেন্ড, আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আমরা নিশ্চয়ই জানি আলফা। আলফা এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে আলফাটা জানা। আচ্ছা, দুইটাই আলফা না দিয়ে এটা যেহেতু আলফা দিছি, এটা দিয়ে আলফা ড্যাশ। আর একটা মজার ব্যাপার বলি, এখানে যেহেতু স্রোত নাই, তাহলে রওনা দিছে যে বেগে, পৌঁছাবেও কিন্তু সেই দিক বরাবরই। যে বেগে যে দিক বরাবর রওনা দিছে সেই বেগে সেই দিক বরাবরই পৌঁছাবে। এখানে বেগের মানেরও কোনো চেঞ্জ হবে না, বেগের দিকেরও কোনো চেঞ্জ হবে না। আর এই ক্ষেত্রে কিউ এর মানটা হলো 0, মানে স্রোত যেহেতু নাই, এক্ষেত্রে কিউ এর মানটা 0। আচ্ছা, তো এটা একটু লিখি, এটা হলো লব্ধি বেগ আর। সো এখানে আলফা ড্যাশও 90 ডিগ্রি, থিটাও 90 ডিগ্রি। আমি আবারও বলি, স্রোত যেহেতু নাই, কিউ যেহেতু 0, স্রোতের কোনো হিসাবই নাই এখানে। তো যে বেগে রওনা দিবে, মানে আদিবেগ যেটা হবে পি, সেই বেগেই পৌঁছাবে, মানে এখানে পৌঁছানোর বেগটা বা লব্ধি বেগটা হলো আর। ওকে, এবার দুইটা চিত্র থেকে আমরা ইন্ডিভিজুয়ালি ইকুয়েশন দ্বারা করাবো। প্রথম চিত্রে যদি নদী পার হওয়ার জন্য আমরা ধরে নিই তার টি সময় লাগবে, তাহলে টি ইকুয়াল টু হবে ডি বাই পি সাইন আলফা। এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এরপর আসো দ্বিতীয় চিত্রে। আমরা ধরে নিলাম তখন নদী পার হইতে টাইম লাগতেছে টি ড্যাশ। দ্বিতীয় চিত্র, সো টি ড্যাশ ইকুয়াল টু কি হবে, ডি বাই পি সাইন আলফা ড্যাশ। কারণ নদীর প্রস্থের কোনো চেঞ্জ হচ্ছে না, বোথ কেসেই নদীর প্রস্থ ডি, নৌকার আদিবেগের কোনো চেঞ্জ হচ্ছে না, বোথ কেসে আদিবেগ টি, শুধু চেঞ্জ হচ্ছে আলফাটা। একবার আলফাটা জানি না আর একবার আলফাটা জানি, 90 ডিগ্রি। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের যেটা বলছে, স্রোত থাকলে যে সময় লাগে, স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে। তাহলে আমরা লিখতে পারি না, প্রশ্ন মতে টি ড্যাশ, মানে স্রোত না থাকলে যে টাইমটা লাগতেছে সেটা স্রোত থাকলে যে টাইম লাগে তার অর্ধেক, দ্যাট মিন্স টি বাই 2। নেক্সট আমরা বলতে পারি টি ইকুয়াল 2 টি ড্যাশ, একটু আড়াআড়ি গুণ করে দিই। এখন আমরা এখান থেকে
1 আর 2 থেকে আমরা মানগুলো নিয়ে এসে বসিয়ে দেব। টি কত ছিল, ডি বাই পি সাইন আলফা ইকুয়াল 2 ইন্টু টি ড্যাশ 2 ইন্টু ডি বাই পি সাইন আলফা ড্যাশ। বোথ সাইড থেকে ডি চলে যাবে, পি চলে যাবে। পরের লাইনে যদি যাই তাহলে লেফট সাইডে থাকবে 1 বাই সাইন আলফা, রাইট সাইডে থাকবে 2। কেন 2? আলফা ড্যাশের মান 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত, 1। রাইট সাইডে শুধু পড়ে থাকলো 2। এরপরে সাইন আলফা ইকুয়াল টু হাফ, সো আলটিমেটলি আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। আলফাটা বের হয়ে গেল। এবার এই আলফাটাকে কাজে লাগায় আমরা প্রথম চিত্রকে ইউজ করে স্রোতের বেগ কিউ এর মানটা বের করব। ঠিক আছে, এবার আমরা যেটা লিখব, আবার প্রথম চিত্রে দেখো তো থিটার মানটা আমরা কত জানি, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি tan 90 ডিগ্রি ইকুয়াল কার সাথে 90 ডিগ্রি, কিউ এর সাথে। কিউ নিচে সিঙ্গেল, পি এর সাইন আলফা উপরে, পি এর কজ আলফা নিচে। এখানে দুইটা লাইন আমরা লিখবো, তারপরে আমরা কি পাবো দেখো। এর পরের লাইনটা যদি আমরা লিখতাম তাহলে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সেই লাইনটা হতো 1/0। তারপরে আড়াআড়ি গুণ করতাম আমরা, কিউ প্লাস পি কজ আলফা ইকুয়াল টু হইতো পি সাইন আলফা। ঠিক আছে, তো ওই লাইনটা আমরা এবার একটু লিখি, কিউ প্লাস পি কজ আলফা ইকুয়াল টু 0। আচ্ছা সরি, 0 হবে, কেন পি সাইন আলফা হবে না, সরি আমি যেটা বলছিলাম একটু আগে, কিউ প্লাস পি কজ আলফা ইকুয়াল টু পি সাইন আলফা, নো, কারণ tan 90 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত 1/0, উপরে 1 নিচে 0। তাহলে 1 এর সাথে কিউ প্লাস পি কজ আলফা আর আরই গুণ হয়ে যাবে, 0 এর সাথে পি সাইন আলফা গুণ হয়ে 0 হয়ে যাবে। এই জন্য কিউ প্লাস পি কজ আলফা কত, 0। নেক্সট লাইনে আমি যদি কিউ এর মানটা বের করতে চাই, এটা হবে মাইনাস পি কজ আলফা। মানগুলো বসাই দেই, মাইনাস থাকলো, পি এর মান হলো আমাদের 2 গুণন কজ আলফা মানে কস 30 ডিগ্রি, কারণ আলফার মান বের হয়েছে 30 ডিগ্রি। সো আলটিমেটলি এখান থেকে -2 ইন্টু cos 30 ডিগ্রির মান হলো √3/2। 2 কেটে গেল। এবার আসে মাইনাস নিয়ে কথা বলি। আমি মনে হয় মাইনাস নিয়ে এর আগের ক্লাসেও কথা বলছিলাম, যে এখানে মাইনাস বেসিক্যালি ডিরেকশন বোঝায়, দিক বোঝায়। দ্যাট মিন্স এই মাইনাসটা তোমাকে বলে দিচ্ছে যে নৌকাটা যেদিকে, স্রোতটা সেই দিক বরাবর না গিয়ে তার বিপরীত দিকে, মানে নৌকা আর স্রোত এরা একই দিকে না, এরা পরস্পর বিপরীত দিকে। আর আরেকটা কথা বলি, বেগের মান কখনো নেগেটিভ হতে পারে না। বেগের ক্ষেত্রে যে মাইনাস চিহ্ন, এটা শুধুমাত্র দিক বোঝায়। ঠিক আছে, তো এখানে যেহেতু বেগের মানটা চাইছে, মানটা কত হবে, √3। আলটিমেটলি পরের লাইনে গিয়ে আমরা অ্যান্সার লিখতে পারি, সুতরাং কিউ ইকুয়াল টু √3 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। ফাইন। তাহলে এই ছিল আমাদের নদী নৌকার প্রবলেমের আরো দুইটা প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, তো এই যে আমাদের নেক্সট আরো দুইটা প্রবলেম। ঠিক আছে, এই প্রবলেম দুটো সলভ করলে মোটামুটি আমি এতটুকু বলতে পারি যে নদী নৌকার প্রবলেম থেকে, মানে নদী নৌকার কনসেপ্ট থেকে যে প্রবলেমগুলো দেয় জেনারেলি, যেগুলো পরীক্ষায় আসে, এডমিশন টেস্টে বলো, ইন্টারমিডিয়েট বলো, সেগুলো সব তোমরা পারবা আর কি। আসো আমরা লাস্ট প্রবলেম দুটো সলভ করে ফেলি। প্রবলেম নাম্বার 8, এটা আগে সলভ করব। এটা খুব সুন্দর একটা প্রবলেম। এটার 1 নাম্বার কোশ্চেনটা আগে সলভ করি। দেখো এখানে কোশ্চেনটা কি বেসিক্যালি আমাদের, এখানে একটা নদী দেয়া আছে, যে নদীর প্রস্থ ডি বলে দিছে 0.5 কিলোমিটার। এই নদীর যে প্রস্থটা, এই প্রস্থ ডি বলে দিছে 0.5 কিলোমিটার। গুড, গ্রেট। এখন যেটা বলছে, একটা নৌকা সি থেকে শুরু করে একটু বাঁকাভাবে রওনা দিয়ে
একদম স্ট্রেইট বি বিন্দুতে একটা স্টেশন আছে, ওই স্টেশনে পৌঁছাচ্ছে। তার মানে এটা সর্বনিম্ন দূরত্বের কনসেপ্ট। বাঁকাভাবে রওনা দিয়ে স্ট্রেইট পৌঁছেছে। এখন ঘটনা হলো, এই নদীটার স্রোতের বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, আর নৌকাটা যখন রওনা দিছে ওই সময় একটা গাড়ি এ বিন্দু থেকে ওই স্টেশনের দিকে রওনা দিছে। ঠিক আছে, একটা গাড়ি এ বিন্দু থেকে ওই স্টেশনের দিকে কত বেগে রওনা দিছে? 15 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে। আরো বলা আছে গাড়িটা বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়। আচ্ছা, তো এই যে সাহিত্য এত কিছু বলা আছে, এত কিছু বেসিক্যালি আমার 1 নাম্বার কোশ্চেনটার জন্য না। 1 নাম্বার কোশ্চেনে এত কথার দরকার নেই, এত কথা বেসিক্যালি 2 নাম্বার কোশ্চেনটার জন্য। 1 নাম্বার কোশ্চেনটার জন্য এত কিছু দরকার নেই। আসো আমরা আগে 1 নাম্বারটা সলভ করে ফেলি। 1 নাম্বারে কি বলছে? 1 নাম্বারে বলছে সর্বনিম্ন কত সময়ে নদী পাড়ি দেয়া যাবে। সর্বনিম্ন সময়ের কথা বলছে, সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দেওয়া যাবে। সেটা তো আমরা সবাই জানি যে সর্বনিম্ন সময়ে যদি নদী পাড়ি দিতে হয় তাহলে রওনা দিতে হয় একদম স্ট্রেট, পৌঁছায় বাঁকাভাবে। আর যখন স্ট্রেট রওনা দেয় তখন নৌকার আদিবেগ পি এর সাথে স্রোতের বেগ এর মধ্যবর্তী কোণ আলফা কত থাকে? 90 ডিগ্রি। আমরা সুন্দর করে এবার একটু লিখি যে আমরা জানি, এখানে লিখবো আমরা জানি সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়ার জন্য আলফা ইকুয়াল 90 ডিগ্রি। দ্যাট মিন্স স্রোতের বেগ নৌকার আদি বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সুতরাং প্রয়োজনীয় সময় টি ইকুয়াল ডি বাই পি সাইন আলফা। মানগুলো বসাই দেই। নদীর প্রস্থ ডি দেওয়া আছে 0.5 কিলোমিটার। আচ্ছা একটু বলি, যেহেতু নৌকার আদিবেগটা মিটার পার সেকেন্ডে আছে, এই জন্য নদীর প্রস্থ ডিটাকে আমরা একটু মিটারে করে নিই। সো 0.5 কিলোমিটার মানে বেসিক্যালি 500 মিটার বাই পি এর মান 4 ইন্টু সাইন আলফা এর মান 90 ডিগ্রি। ক্যালকুলেশন করে চলে আসবে। সাইন 90 এর মান 1, সো আলটিমেটলি 500 ভাগ 4, 125 সেকেন্ড সময় লাগবে। 125 সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। এটা গেল 1 নাম্বার কোশ্চেনের সলিউশন, যে সর্বনিম্ন সময় আমরা যদি নদীটা পাড়ি দিতে চাই তাহলে আমাদের 125 সেকেন্ড সময় লাগবে। ফাইন, গেল। এবার আসো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা কি? 2 নাম্বার কোশ্চেনটা আমাকে বলছে যে নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। আচ্ছা, এখানে উদ্দীপক অনেক কথা লিখতে সমস্যা হয়, জন্য আমি কিছু কথা স্কিপ করছি, আমি মুখে বলে দিচ্ছি। এখানে শর্তটা হলো এরকম যে নৌকাটা যে সময়ে স্টেশন বরাবর রওনা দিছে ঠিক সেই সময় কিন্তু গাড়িটা, মানে ওই মুহূর্তে কিন্তু গাড়িটাও এ বিন্দু থেকে বি স্টেশনের দিকে রওনা দিছে। আমি আবারও বলতেছি, নৌকাটা যেই মুহূর্তে সি থেকে বি স্টেশনের দিকে রওনা দিছে গাড়িটাও সেই মুহূর্তে এ থেকে বি এর দিকে রওনা দিছে। এখন কথা হলো নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা। তো আমরা এখানে যেটা করব, আমরা দেখব এই গাড়িটা স্টেশনে আসা থেকে শুরু করে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে সে মোট কতটুকু সময় পাচ্ছে, আর নৌকাটা ওই সময়ে স্টেশনে পৌঁছাতে পারতেছে কিনা। ঠিক আছে, এইটা হলো আমাদের টার্গেট। আমরা আগে দেখব গাড়িটার এ থেকে বি তে যেতে কতটুকু লাগে। গাড়িটির এবি দূরত্ব অতিক্রম করতে সময়, এই সময়টা যদি ধরা হয় t1, তাহলে t1 ইকুয়াল এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা কিন্তু দেওয়া আছে 1.2 কিলোমিটার, মানে 1200 মিটার। এই ডিস্টেন্সটাকে যদি আমি গাড়ির আদিবেগ ইউ দ্বারা ভাগ করে দেই তাহলে কিন্তু আমি টাইমের মানটা পেয়ে যাব, কারণ গাড়িটার এখানে বেগের কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে ধরে নাও গাড়িটা হলো সমবেগ। তাহলে আমরা গাড়িটার এ থেকে বি বিন্দুতে যাওয়া পর্যন্ত এবি দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগবে? এবি বাই ইউ। এবি এর মান 1200 মিটার, কিলোমিটারকে মিটার করে নিছি, আর ইউ দেওয়া আছে 15 মিটার পার
সেকেন্ড। তাহলে আমরা দেখি এখান থেকে টাইমের মানটা কত আসে। 1200 ভাগ 15, 80 সেকেন্ড সময় লাগতেছে। এই 80 সেকেন্ড সময় গাড়িটা লাগতেছে এ থেকে বি স্টেশনে যাইতে। এবার বলা আছে দেখো গাড়িটা বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়। যেহেতু গাড়িটি বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়, সুতরাং গাড়িটির মোট সময় ইকুয়াল t1 প্লাস 40। t1 এর মান 80 আর 40 যোগ করলে 120 সেকেন্ড। এখন আমার হাতে এই 120 সেকেন্ড সময় আছে নদীর ওই পারে পৌঁছাইতে। এখন আমরা দেখব নৌকাটার নদীর উপরে পৌঁছাইতে 120 সেকেন্ড সময় লাগে কিনা। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো নৌকাটা কত বেগে রওনা দিছে, সেই বেগের মান পি আছে, ফাইন। স্রোতের বেগ কিউ আছে, কিন্তু নৌকাটা কত কোণে রওনা দিছে স্রোতের সাথে, সেই কোণের মানটা কি দেওয়া আছে? এই কোণের মান আলফাটা কিন্তু দেওয়া নাই। তো এবার আমরা এই কোণের মান আলফাটা বের করব। আর এইখানে বলা যে কথা না বলা যে কথা, যে বেগে পৌঁছাইছে সেই বেগটা স্রোতের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, 90 ডিগ্রি। বারবার সেম জিনিস চলে আসতেছে। আমি তারপরে আরেকবার একটু দেখাই দিই। এই কোণটা থিটাটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা পাই কি, আমরা পাই নৌকার ক্ষেত্রে tan 90 ডিগ্রি ইকুয়াল পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কজ আলফা। চিত্র থেকে দেখে নিও। নেক্সট লাইনে আসলে আমরা পাবো কিউ প্লাস পি কজ আলফা ইকুয়াল 0। তো এখান থেকে যদি আমরা আলফা বের করতে চাই তাহলে আলফা হবে কজ ইনভার্স মাইনাস কিউ বাই পি। দেখি আমরা আলফার মানটা কত আসে। মাইনাস কিউ বাই পি, রাইট? কিউ এর মান 2, পি এর মান হলো 4। তাহলে -2 ভাগ 4 cos ইনভার্স आंसर, এটা আসবে 120 ডিগ্রি। সো আলফা এর মানটা কিন্তু এখান থেকে চলে আসলো 120 ডিগ্রি। এখন আলফা এর মান যখন জানা, তখন কিন্তু আমরা নৌকাটার অপর পারে পৌঁছাতে কতটুকু সময় লাগছে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে? তো এবার এটা আমরা একটু লিখি। সুতরাং নৌকাটির অপর পারে স্টেশনে পৌঁছাতে সময় লাগে ইকুয়াল ডি বাই নৌকার আদিবেগ পি সাইন আলফা। ক্যালকুলেশন করলে মান চলে আসবে। ডি এর মান কত আছে? ডি এর মান আছে 0.5 কিলোমিটার, মানে 500 মিটার, ভাগ পি এর মান কত? নৌকার আদিবেগ 4 ইন্টু সাইন আলফার মান বের হলো 120। এখানে টাইম লাগতেছে 144.34 সেকেন্ড। 144.34 সেকেন্ড। এবার তুমি দেখো গাড়িটার সময় লাগছিল কত? 120 সেকেন্ড। তার মানে আমার হাতে সময় ছিল 120 সেকেন্ড গাড়িটা ধরার জন্য, কিন্তু নৌকাটার অপর পারে পৌঁছাইতে টাইম লাগছে কত? স্টেশনে পৌঁছাইতে টাইম লাগছে 144.34 সেকেন্ড। আমার হাতে যতটুকু সময় ছিল তার থেকে আমার বেশি সময় লাগছে না? তার মানে এই নৌকার যে যাত্রীরা তারা গাড়িতে উঠতে পারবে না। সো এটাই হবে আমার অ্যান্সার। সুতরাং সুন্দর করে আমরা একটা অ্যান্সারটা লিখি। অর্থাৎ নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে না। শেষ, এই হিসাব আমার শেষ।
এই কোশ্চেন ডান। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো, প্রবলেম আর ক্লিয়ার। আচ্ছা বাবা, আজান দিচ্ছে, আমরা একটা কাজ করি, আজানের জন্য আমাদের একটু বিরতি থাকবে, এই বিরতির পর আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আজানের পর আবার আমরা ক্লাসে ফিরে আসছি। এবার আমি যেটা করছি, একটু টাইম যেন আমাদের কম লাগে, এই জন্য আমি চিত্রটা একটু আঁকায় রাখছি এই ফাঁকে, এই মাঝে আমি চিত্রটা একটু আঁকায় রাখছি, ঠিক আছে, এর ফাঁকে। ওকে ফাইন। তো এবার আমি কোশ্চেনের সাথে সাথে একটু চিত্রটাকে মিলাই দেব, তারপরে আমি সলভে যাব। আমার বলছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত একটি নদীতে, মানে এটা নদীতে স্রোতের বেগ কিউ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, এবং এই নদীতে নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার। দেখো নৌকার বেগ পি দিয়ে দিছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে 5 কিলোমিটার প্রস্থের এই নদীটা, 5 কিলোমিটার প্রস্থের এই নদীটা, নদীর প্রস্থ ডি 5 কিলোমিটার, একজন মাঝি 1 ঘন্টা সময় সর্বনিম্ন দূরত্বে যাত্রা করার পর বাকি পথ সর্বনিম্ন সময় পার হওয়ার সিদ্ধান্ত নিল। মানে এই যে প্রথম সার্টেইন একটা ডিস্টেন্স সে 1 ঘন্টা সময় অতিক্রম করছে, কোন কনসেপ্টে? সর্বনিম্ন দূরত্বের কনসেপ্টে। এই জন্য আমি দেখো নৌকাটাকে রওনা দিছি কিভাবে? বাঁকা ভাবে, আর পৌঁছেছি স্ট্রেইট ভাবে। ওকে, এরপর বাকি পথ সে কিভাবে পার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে? সর্বনিম্ন সময়। এই জন্য বাকি যে ডিস্টেন্স টুকু, এতটুকু সে সর্বনিম্ন সময়ের কনসেপ্টে পার হয়েছে, রওনা দিছে স্ট্রেইট আর পৌঁছাইছে বাঁকা ভাবে। কোশ্চেন হলো নদী পার হতে মোট কত সময় লাগবে? তার মধ্যে একটা টাইম কিন্তু দেওয়া আছে এখানে 1 আওয়ার। প্রথম ক্ষেত্রে টাইম কিন্তু দিয়ে দিছে 1 আওয়ার। তো এই 1 আওয়ার টাইমের সাথে পরের ডিস্টেন্সটুকু D2 অতিক্রম করতে যে টাইম লাগবে সেই টাইমটাকে যোগ করে দিলেই কিন্তু আমরা মোট কত সময় লাগবে এই টাইমের মানটা বের করে ফেলতে পারবো। এইবার আসো, আমার কথা হলো যেটা, আমরা যদি এই পরের ডিস্টেন্সের টাইমটা বের করতে চাই T2, তাহলে এই ডিস্টেন্সটা লাগবে না? আর এই ডিস্টেন্স D2 বের করার জন্য অবশ্যই D1 ডিস্টেন্সটা লাগবে, কারণ টোটাল ডিস্টেন্স D, সেখান থেকে আমি যদি D1টাকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমার বাকি ডিস্টেন্স D2 টুকু বের হয়ে যাবে। সো আমার প্রথম কাজ কি? D1 বের করা। খেয়াল করো, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে টাইমটাকে যদি ধরি T1, তাহলে D1 ইকুয়াল D1 বাই P সাইন আলফা। রিপিট, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে টাইমটাকে যদি ধরি T1, তাহলে T1 ইকুয়াল টু D1 বাই P সাইন আলফা। এখান থেকে আমরা বলতে পারি D1 ইকুয়াল টু কি হবে? T1 ইন্টু P সাইন আলফা। এগুলোর মধ্যে তুমি দেখো T1 এর মানটা জানো, কারণ এই সর্বনিম্ন দূরত্বটা সে কত সময় অতিক্রম করছে? 1 ঘন্টা সময়। এই টাইমটা তুমি জানো 1 আওয়ার, ইন্টু কত কিলোমিটার পার আওয়ার বেগে নৌকাটা রওনা দিয়েছে, সেই নৌকার বেগের মান P তুমি জানো 4 কিলোমিটার পার আওয়ার। কিন্তু বাবা, আলফার মানটা কি তুমি জানো? তুমি কিন্তু জানো না। বাট সর্বনিম্ন দূরত্বের কনসেপ্টে তুমি আলফা না জানলেও তুমি কিন্তু থিটা জানো 90 ডিগ্রি। সো তুমি থিটাকে ইউজ করে এখন আলফা বের করো। একটু সাইড নোটের কাজ করি। tan 90 ডিগ্রি ইকুয়াল P sin আলফা বাই Q প্লাস P cos আলফা। tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত 1/0, এখান থেকে Q প্লাস P cos আলফা ইকুয়াল টু আমরা পাবো 0। সো এখান থেকে আলটিমেটলি আমরা আলফার মানটা পাবো cos ইনভার্স মাইনাস কিউ বাই পি। ক্যালকুলেটর ব্যবহার করবো এখন আমরা। কিউ এর মান মাত্র 3, তাহলে -3 ভাগ পি এর মান হলো 4, cos ইনভার্স অ্যান্সার। এটা আসবে 138.59 ডিগ্রি, 138.59 ডিগ্রি। এই যে আলফার মানটা পাইলাম, এই আলফার মানটা এখন আমরা বসায়া D1 এর মানটা বের করব। এবার আমরা দেখি D1 এর মানটা কত আসে। সো D1 ইকুয়াল 1 ইন্টু 4 ইন্টু সাইন 138.59, এটা আসলো 2.65 কিলোমিটারে আসবে।
কারেন্ট আওয়ার, এটা কিলোমিটার পার আওয়ার, আওয়ার আওয়ার ক্যান্সেলড আউট হয়ে গেলে দূরত্বটা আসলো কিসে? কিলোমিটার। এখন d1 যখন তুমি জানো, d2 বের করতে পারবা না? আমরা পাই সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে d2 ইকুয়াল টোটাল ডিস্টেন্স কত d, সেখান থেকে বিয়োগ করে দিতে হবে d1। সো তাহলে এখান থেকে d2 এর মানটাও বের হয়ে যাচ্ছে, 5 মাইনাস 2.65, এটা আসলো 2.35 কিলোমিটার। এবার d2 যখন আমার জানা, তাহলে আমি পরের স্টেপের টাইমটাও বের করতে পারবো সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। তাহলে দেখো, সুতরাং পরবর্তী সময় t2 ইকুয়াল টু কি হবে? d2 বাই p sin 90 ডিগ্রি। দেখো p এর মানের কোনো চেঞ্জ হবে না কিন্তু, কারণ কোশ্চেনে বলছে যে প্রথম ন্যূনতম দূরত্বটা যে বেগে সে স্টার্ট করছে, ন্যূনতম সময়ের কাহিনীটাও সে একই বেগে যাত্রা করবে। আচ্ছা, এখন এটা যেহেতু ন্যূনতম সময়ের কাহিনী দ্বিতীয়টা, এই জন্য আলফার মান 90 ডিগ্রি সরাসরি বসাই দিছি। এখান থেকে আমরা t2 এর মানটা বের করে ফেলবো, দেখি কত আসে। d2 এর মান আমরা কত পেলাম? d2 এর মান আমরা পেলাম 2.35, থেকে ভাগ করব p দ্বারা, p এর মান কত? 4, এটা আসবে 0.59 আওয়ার, 0.59 আওয়ার। গুড। তাহলে দেখো, কোশ্চেনে একটা টাইম দেওয়া ছিল যেটা প্রথম ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে টাইম 1 ঘন্টা, আর পরের ডিস্টেন্সটা অতিক্রম করতে তার টাইম লাগলো 0.59 আওয়ার। তাহলে তার মোট কত সময় লাগলো, এটা এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো। সুতরাং মোট সময় ইকুয়াল t1 প্লাস t2। বাচ্চারা, ডু উইথ ইয়োরসেলফ, কাহিনী শেষ। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের রিভার বোট প্রবলেম। আমার মনে হয় না নদী নৌকার সমস্যা নিয়ে তোমাদের মধ্যে আর কোন রকমের কমপ্লেক্সিটি আছে। তোমরা এরপরে যেটা করবা, আমাদের বাজারে যে প্রচলিত বইগুলো, শাহজাহান তপন স্যারের বই, ইসাক স্যারের বই, তারপরে প্রামাণিক স্যারের বই, এই বইগুলো তোমরা, শেলু স্যারের বই, বাজারে যে বইগুলো আছে এই বইগুলো থেকে তোমরা নদী নৌকার যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে থাকো। আশা করি কোথাও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আজকে এই পর্যন্তই, এই লেকচারটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।